এই যে আমি জামাত শিবিরকে যদি আমরা বলি হচ্ছে কালসাপ, সেই কালসাপ কিন্তু বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়েছে কিন্তু বিএনপি, এবং বিএনপির জন্য এটি কিন্তু আজকে প্রাপ্য ছিল। যদিও এই কথাটি খুবই আমার মুখ থেকে শোভা পায় না, কিন্তু আমি মনে করি যে বিএনপি বিগত যে বছরের পর বছর তাদের জঙ্গিবাদী কার্যক্রম, তাদের যে ধর্মান্ধতা, তাদের যে মৌলবাদ, তাদের যে বিকাশমান যে মৌলবাদিতা, বা সেই জায়গাটিতে কিন্তু তারা বেড়ে উঠেছে একমাত্র বিএনপি, তাদের নেতৃবৃন্দ এবং তাদের যে আদর্শ, সেই আদর্শের কোলে কিন্তু বিএনপি থেকে এই জামাত বা শিবির থেকে বড় হয়েছে। আজকে তারা বাস্তবতার খাতিরে বলছে গুপ্ত বা সুপ্ত। হঠাৎ করে তাদের মুখ থেকে যখন শুনি জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, অনেকের কাছে কিন্তু এটা অপরিচিত যে বিএনপি এটি বলে, বা বিএনপি বলছে যে জামাতকে গুপ্ত গুপ্ত বলছে। আমরা যখন গুপ্ত বলতাম তখন কিন্তু সে কথাগুলো তারা শোনেনি। আমরা যখন এই শিবিরের কথা বলতাম যে শিবির রক্কাটা শিবির, বিএনপির মুখ থেকে কখনো কেউ শুনেছে রক্কাটা শিবির? যদিও ছাত্র দলের আমাদের পূর্বজ অনেক বড় ভাই এই শিবিরের হাতেই নিহত হয়েছে, রক্কাটার শিকার হয়েছে, তখন কিন্তু বিএনপি সেগুলো আমলে নেয়নি বা তারা গুরুত্ব দেয়নি। এখন কিন্তু সেই বিষয়ে তাদের কিন্তু ক্ষতবিক্ষত হতে হচ্ছে, এবং এটি বিএনপির জন্য বাস্তবতা। এবং আমি মনে করি যে যে ভুলটি বিএনপি করেছে, জামাত শিবিরকে দীর্ঘদিন ধরে প্রশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া, সেই একই বিষয়েই কিন্তু জর্জরিত হচ্ছে বিএনপি। এবং আমি মনে করি বিএনপির এখন মুক্তিযুদ্ধের পক্ষের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা, জামাত শিবির বিরোধী কথা, এই কথাগুলো আমাদের কাছে এখন বাংলাদেশের মানুষের কাছে এটি হাস্যকর ব্যাপার। এবং আমি মনে করি যে এটি ঠিক তাদের মুখে উপযুক্ত আমার মনে হচ্ছে না, বাংলাদেশের মানুষ ওটা নিতে পারছে না। কিন্তু গুপ্ত ইজ গুপ্ত। আমরা জয়দেব কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, বিশ্বজিৎ হত্যাকাণ্ড। বিশ্বজিৎ হত্যাকাণ্ড সেই সময় এত মানুষকে টাচ করেছে, হ্যাঁ, হরতালের দিন ছিল, সে দর্জির কাজ করতো, তাকে একটা করা ঠিক। কিন্তু বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো আর একটা আবরার যেটা বুয়েটের, পরে দেখা গেল এরা ছাত্রলীগের ভিতরে গুপ্ত ছিল এরা, এবং আবরারের আসামিদের আপনার জামিনের সাথে আপনার শিশির মনির জড়িত ছিল, মানে আসামিদের জামিনে শিশির মনির ছিল। আমি প্রথমে জয়দীপ বলেছেন কথাগুলো, আমি দায়টা এড়াতে চাই না। দায় যেমন এড়াতে পারে না জাতীয় সমাজতান্ত্রিক দল, আপনিও একসময় যা সমাজতন্ত্র করেছেন কিনা, আপনি লুকমান ভাইয়ের শিষ্য আমি জানি, আমাদের বাড়ি ভাই সিলেটে, কারণ গুপ্তরা স্বাধীনতার পর থেকেই 72 সালে যখন জাসদ হয়, ওরা কিন্তু ওই জায়গাটা, শফিক নিজে বলেছে সে জাসদ থেকে এসেছে। আমি জানি সিলেটে অনেকেই আছে যারা পরে বিএনপিতে চলে গিয়েছে। আমার জাসদটা একটু বলি, এই চান্সে একটু বলি, হ্যাঁ, আপনার মনে আছে স্বাধীনতার পরে আব্দুল মুমতাকিম চৌধুরী বলে একজন এমপি ইলেকশন করে উনি তখন জাপানে যখন রাষ্ট্রদূত করা হয়, প্রথম কিন্তু একটা উপনির্বাচন হয়েছে, এটা কুলাউড়াতে, কিন্তু কুলাউড়াতে উপনির্বাচন হয়েছে। সেখানে তখন ওই জাসদের বিধান কৃষ্ণ সেন অমুক অনেকে ওইখানে ছিল আর কি। ছোট ওই সময় সবচেয়ে গরম মিছিল হইতো প্রতিদিন, হ্যাঁ, সবকিছু গরম, গরম। আমি তো রাজনীতি বলতাম, খুব গরম মিছিল দেখে আমি যেতাম, কিন্তু সেটা হচ্ছে না, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, সেটা বলেন আমার কাছে একটা সময় একটা প্রতিবাদের নাম, ইয়ের নাম প্রতিবাদটা আমি গুপ্তর দায়টা বলতেছি, গুপ্তর দায়টা ইতিহাসটা এমন হচ্ছে, জাসদে ওই যে যখন তাদের কোন স্বাধীনতার বিরোধীরা আশ্রয় পাইল, সেখানে সবাই আশ্রয় পাইল। আবার যখন 75-এর পরে যখন তাদের দল হয়ে গেল, সবাই হয়ে গেছে। গুপ্তর যে বিষয়টা, ওর গুপ্ত ওই সময় থেকে আমরা চিনতে পারি নাই, তবে তারা প্রকাশ্যে আসতে পারে, কাজটা কিন্তু ওই সময় শুরু করে। তারপরে 75 পরে তারা এত সংগঠিত, কিন্তু তারা ওই
বসে থাকে না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে তারা কিন্তু জড়িত ছিল, ষড়যন্ত্র ছিল ওই জায়গায়। সংগঠিত একটা সাথে অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ। আপনি মনে করেন সিপিবি, রাশিয়া তখন ছিল, হ্যাঁ। এর ফান্ডটা ছিল, রাশিয়ার ফান্ড বন্ধ হয়ে যাওয়ার পরে ঠিক সিপিবির মতো স্ট্রাকচার ওরা তো জামাত শিবির এরা এটা নির্মিত করে। মধ্যপ্রাচ্য থেকে প্রচুর পয়সা বইতে এখনো কিন্তু পায়। আচ্ছা, এরপরে এই দায়টা কেন এড়াতে চাই না, মিডিয়ায় কিন্তু বারবার এসেছে হেলমেট বাহিনী, হেলমেট বাহিনী এসেছে, অথবা বিশ্বজিৎ হত্যা ছাত্রলীগের নামে হত্যা করেছে, আপনারা হত্যা করেছে, ওরা বিচার হয়েছে। কিন্তু সেই প্রথমত আমরা এইটা নেগেটিভটা, যে বয়ানটা আমরা কিন্তু আমরা কোনো সময় প্রতিষ্ঠা করতে, তারা একটার পর একটা নেগেটিভ কিন্তু তৈরি করে গিয়েছে। এই যে আপনি প্রশ্ন করেছিলেন অফলাইনে যে 6 লক্ষ সাইবার যোদ্ধা গেল কোথায়, এই যে নেগেটিভ তৈরি করা, সেই নেগেটিভটা কিন্তু আমরা তৈরি করা, আমরা স্মার্ট বাংলাদেশ করেছি, কিন্তু আমরা কিন্তু স্মার্ট হইনি, আমরা সেটা ব্যবহার করিনি, ওরা আমাদের অস্ত্রটা ওরা ব্যবহার করেছে। এই যে হেলমেট বাহিনীর বিষয়ে একবার দুইবার নিউজ হওয়ার পরে ছাত্রলীগের উচিত ছিল একটা তদন্ত করা। তো আমরা সবাই কিন্তু আসলে গা ভাসিয়ে দিয়েছিলাম আমরা, কারণ আমরা মনে করেছিলাম হয়তো ক্ষমতার পরিবর্তন হবে না, আমাদের একটা ভাব ছিল। এইটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এইটা আমাদের বুঝতে হবে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে। এই কারণে যে এই যে বিশ্বজয় নিয়ে আসছেন, এরা গুপ্ত সারা জীবন, যে কমিউনিস্ট পার্টি একসময় গুপ্ত ছিল, যখন পাকিস্তানের মধ্যে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তারা কিন্তু আওয়ামী লীগ বা ন্যাশনাল আর্মি পার্টি করেছে, তাদের উদ্দেশ্যটা মহৎ ছিল, আর এদের উদ্দেশ্যটা খারাপ। আজকে 75-এর পরে এদেরকে বিএনপি লালন পালন করে এই পর্যায়ে নিয়ে এসেছে। তারপর তারা আমাদের মধ্যে গুপ্ত হলো যখন তারা তখন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না, তাদের বিরুদ্ধে নিষিদ্ধ না হলেও তাদের যে কার্যক্রম এমন অবস্থায় পৌঁছতো যে তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলো, তখন তারা কিন্তু আমাদের মধ্যে এসে গুপ্ত হয়ে গেল। গুপ্ত হয়ে আজকে গুপ্ত প্রকাশ্যে এসেছে, এখন গুপ্ত লড়াই চলতেছে, খুব মজা পাইতেছি আমি বলবো মজা। আমি কিন্তু 5ই আগস্টের পর শুরুতেই বলতাম, প্রায় যখনই আমরা মিছিল করতাম, আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতাম, তখন আমি বলতাম আমরা যখনই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি তখনই এক হয়ে যায়, বিএনপি জামাত কিন্তু এক হয়ে যায়। আমরা যখনই একটু চুপ থাকি তাদের মধ্যে লাগি। আমি মনে করি এই যে এখন যে তাদের মধ্যে লড়াইটা চলতেছে, এটার মধ্যে বিড়ালের লড়াই লাগে যে পানি ছিটা দিতে হয়, পানি ছিটা আমাদের দেওয়া প্রয়োজন। 1 2 নম্বর হচ্ছে আমাদের দেখা উচিত কোন দিকে যাচ্ছে। আর এইখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এখানে কিন্তু পাওয়ার লড়াইটা চলছে, পাওয়ারের ক্ষমতাটা চলতেছে, কে শাসন করবে। ক্ষমতা বিএনপি নিয়েছে, ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় কলেজগুলো এখন ছাত্রদের শাসন করবে নাকি শিবির শাসন করবে, এখানে একটা কিন্তু বিষয় আছে, তাদের মধ্যে এই লড়াইটা আছে। এই জন্য এই যে বয়ানের বিষয় বললাম, আমি প্রশ্নটা রেখে যেতে যে আপনাদের কাছে, আমাদেরকে বয়ানটা তৈরি করতে হবে। এখন আরেকটা বিষয়, বিএনপি এই যে গুপ্ত বলার কারণ হচ্ছে তারা মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন হতে চায়। মুক্তিযুদ্ধটা কিন্তু বিস্ময় বাংলাদেশে, মুক্তিযুদ্ধকে বিক্রি করেই কিন্তু কত নির্বাচনরা জিতে এসেছে। আওয়ামী লীগকে দলীয়ভাবে নির্দেশ না থাকলেও আওয়ামী লীগের বহু জায়গায়, আমার এলাকায় যেমন শিশিরমণিকে হারানোর জন্য অনেকেই আওয়ামী লীগের ভোটাররা বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছে, কিন্তু অপেক্ষা সে কিন্তু মুক্তিযুদ্ধ, যদিও তার বাপ চাচা যুদ্ধ অপরাধী নাসিরউদ্দিন চৌধুরী, কিন্তু সে আবার মুক্তিযোদ্ধা দিয়েছে, ভোট দিয়েছে। কারণ শিশিরমণিকে এই রাজাকার কাটকাইতে হবে, রাজাকার। এই যে মুক্তিযুদ্ধ চ্যাম্পিয়ন হইতে না, চ্যাম্পিয়ন আমি শেষ করতে, আমি প্রশ্নটা জয়দীপকে রেখে যেতে চাই, আমি শেষ করতে, চ্যাম্পিয়ন হইতে চেষ্টা করতেছে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানো, আওয়ামী লীগ স্বাধীনতার কিছুই করে নাই, এইটা বানানো যে আরেকটা ন্যারেটিভ তৈরি করে, যেটা আমরা প্রচার করতেছি। জিয়াউর রহমান বাধ্য হয়ে, সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চেয়েছিল, সে বাধ্য হয়ে যখন তাকে রিফিউজ করার জন্য তাজউদ্দিন, তখনই সে বাধ্য হয়ে স্বাধীনতা বিরোধীদের
সে পুনর্বাসিত করে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় জয়দীপ বিষয়টা কিভাবে দেখছেন? আমি যেভাবে দেখছি, আমি কিন্তু ফেসবুকে একটা পোস্টও দিয়েছি 2-3টা এটা নিয়ে। আমি মনে করি ওর কাছে যাচ্ছি, আপনার আরো কিছু প্রশ্ন তৈরি হয়েছে, জয়দেব মনে বলতে পারবে এটা, যেহেতু এই ব্যাপারে না, এই ব্যাপারে এই যে প্রশ্নটা আমি কেন রেখে গেলাম, এই যে একটা নেরেটিভ তৈরি করার চেষ্টা করতেছেন, আমরা সেটা প্রচার করতেছি, আমাদের লোকজনই প্রচার করতেছে যে জৌরমান এটাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চেয়েছিল এবং হতে পারে নাই, আওয়ামী লীগ তাকে হইতে দেয় নাই জহুরুদ্দিন। এই কারণে সে বলেছিল সে নিজেই যে আমি স্বাধীনতার চাইলে তো আমাকে বাধ্য হয়ে ওদেরকে হাতে নিতে হবে, তাকে আমরাই কি তাকে ছেড়ে দিলাম? এই যে নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছেন তিনি, উনি স্বদেশ রায়, যিনি 21শে পদক বঙ্গবন্ধু কন্যা আমলে পেয়েছিলেন, তিনি উনাকে আওয়ামী লীগ সাংবাদিক বলা হয়, তিনি সেইটা করেছেন। উনি আগে করেন নাই, জহুরুদ্দিন থাকতে কিন্তু জহুরমানকে স্বাধীনতার ঘোষক বানানোর ইতিহাস তো নতুন নয়। বিএনপি তো এইবার ক্ষমতায় নয়, বিএনপি তো আগেও ক্ষমতায় ছিল, উনি আগে বলেননি কেন জহুরুদ্দিন জীবিত থাকতে? এখন আমরা অনেকে সাক্ষী মানি, এমন মানুষকে সাক্ষী মানি যে মানুষটা নাই এখন। আমরা তাজউদ্দিন বা জহুরুদ্দিন কোনদিন বলেন নাই তাজউদ্দিন আমার বঙ্গবন্ধু সমকক্ষ মুক্তিযুদ্ধ, যেমন বলে এখন। আচ্ছা, আমরা একটু জয়দেব এই যে হেলমেট বাহিনী নিয়ে কোনো অনুসন্ধান কি তখন হয়েছিল এই বিতর্কের মাঝে, হেলমেট বাহিনীটা নিয়ে? না, আমি সরাসরি বলি বাড়ি ভাই যে এই ধরনের চর্চাটি আমাদের ভিতরে কখনোই ছিল না। যখন বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়, বিশ্বজিৎ হত্যাকাণ্ড হওয়ার পর আমি সরাসরি ওয়ার্কিং কমিটি মিটিং এ এই বিষয়ে কথা বলেছিলাম যে এটি তো কেন্দ্রের কোনো নির্দেশনা ছিল না। ওই দিনটি হরতালের ছিল, যে কেন্দ্রের কোনো নির্দেশনা ছিল না, একটা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানে না, তাহলে এই যারা ছাত্রলীগের নাম ব্যবহার করে গিয়ে বিশ্বজিতের উপরে হামলে পড়লো, এটি সংগঠন যেমন দায় নিতে পারে না, পাশাপাশি সংগঠনের নাম ব্যবহার যারা করছে তাদের বিষয়ে বা এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠন কেন্দ্রিক একটি তদন্ত হোক। সেদিন কিন্তু তদন্তটি হয়নি। আমি আরো যদি বলি, 2018-তে যখন কোটা আন্দোলন হয়, যে কোটা আন্দোলনের নেতৃত্ব দিছিল এখনকার যে সরকারের মন্ত্রী নুরুল হক নূর, ওই সময়টিতেও কিন্তু আমি বলেছিলাম, হ্যাঁ বিকাশ নূর বলে সবাই তাকে ট্রল করে, কিন্তু বিষয়টা হচ্ছে ওই সময়ও কিন্তু তৎকালীন নেতৃত্বকে আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছিলাম যে এই কোটা আন্দোলনে ছাত্রলীগের যারা সম্পৃক্ত হলো বা একটা পর্যায়ে এসে ভিসির বাংলো ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ চালানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ওটাতে ওই আন্দোলনে না হয় তখন ব্যর্থ হয়েছিল, সেটির পরম্পরা তো 5ই আগস্ট 2024। তাহলে 2018 কেন সৃষ্টি হলো, সেখানে কারা কারা জড়িত ছিল, তাদেরকে কারা ইন্ধন দিয়েছিল, কারা তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, আমি হাঁটা চলাফেরা দেখলে অন্তত বুঝতে পারি কে শিবির কে ছাত্রলীগ। এটি যারা রাজনৈতিক চর্চার ভিতরে থাকেন আমার ধারণা তারা সবাই চিনতে পারেন, বুঝতে পারেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং অবস্থান করাকালীন সময় আমি কিছু কিছু সে ধরনের বিষয় থেকে অনেক সিনিয়রদের সাথে আলাপ করেছি যে এটির পোস্টমর্টেম রিপোর্ট হওয়া উচিত। কারণ 5ই আগস্টে খেয়াল করে দেখেন, এই নাহিদ বলেন, আসিফ বলেন, সার্জিস বলেন বা XYZ যাদের নাম বলবেন, এদের রুট কিন্তু ছিল 2018। 2018 কোটা আন্দোলনে ওরা ওই সময় মাননীয় নেত্রীর কিছু বিচক্ষণ সিদ্ধান্ত ছিল, যে কারণে ওই সিচুয়েশন আমরা মোকাবেলা, কিন্তু সেই যে ক্ষত থেকে গেল, ভিতরে যে রোগটা থেকে গেল, সেই রোগ আমরা কিন্তু মূল উৎপাদন করতে পারিনি, যে কারণে কিন্তু আমরা সেটা প্রশ্রয় দিয়েছি, সে যেভাবেই দিই না কেন, যে 2018 কোটা আন্দোলন কেন হলো, কেন হচ্ছে, কারা করছে, আমার সংগঠনের ভেতরে কেউ আছে কিনা, এই চুলচেরা বিশ্লেষণটা হয়নি, যে কারণে কিন্তু তাদেরই নুরো ব্যর্থ হয়েছে। কিন্তু নুরোর যারা অনুসারী ছিল তারা কিন্তু ঠিকই 5ই আগস্ট 2024 করতে সক্ষম হয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে। তা আজকে আমি অনুরোধ জানাবো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, 5ই আগস্ট 2024 কেন হলো? শুধুই কি আন্তর্জাতিক বিষয়, শুধুই কি আমাদের নিজেদের দুর্বলতার বিষয়, নাকি ষড়যন্ত্র ছিল, অভ্যন্তরে ষড়যন্ত্র ছিল, নাকি দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? টোটাল এই বিষয়টা 5 আগস্ট এবং 2018 কোটা আন্দোলন, এটি বিশ্লেষণ করা উচিত। আমি চায়নাতে দেখলাম
যে ওখানে রাজনীতিবিদরা যদি তার নিজের দলেরও হয়, সে যদি কোনো অপকর্ম করে তার কিন্তু শাস্তির ব্যবস্থা আছে এবং তার ছবিও টাঙিয়ে রাখে। একটা জাদুঘরও আছে চায়নাতে যে এ আমার দলের রাজনৈতিকভাবে অপকর্ম করেছে, তাকে শাস্তি দিয়ে তার ছবিটা একটা জাদুঘরে টাঙিয়ে রেখেছে। আমি বাংলাদেশের বাস্তবতায় সে কথা বলবো না, কিন্তু আমার পথ চলতে গেলে আমার এই আজকের ঘটনা কেন ঘটলো এটার পেছনে কিন্তু কারণটা থেকে গেছে। উপর দিয়ে যদি আমি এটি বার্নিশ করে দেখাতে পারি, ওই যে ঢাকা শহরে যে পুরনো গাড়ি যেমন যায় না, যে পুরনো গাড়ি লক্কর জক্কর গাড়ি, কিন্তু এটার গায়ে রং লাগিয়ে মাঠে যেমন ছেড়ে দেওয়া হয় কিন্তু গাড়িটা লক্কর জক্করই থাকে। তা আমরা যদি এই চুলচেরা বিশ্লেষণটি না করতে পারি, আত্মসমালোচনা বলুন, আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধি সম্ভব, সেক্ষেত্রে আমরা যারা রয়েছি আমাদেরকে যারা গাইড করে অনুরোধ জানাবো আমাদের সমস্যাটা কোথায়, কেন 24 ঘটলো, আজকে আমারও প্রশ্ন, আমার ভুল থাকলে আমারই শাস্তি হোক, 2018 কেন ঘটেছিল, সেই চুলচেরা বিশ্লেষণটি হতে হবে। এটি মূলত সুজাত মনসুর ভাইয়ের যে প্রশ্নটি ছিল, আমার উত্তর এটি। আর আমাদের সাইবার যুদ্ধ 6 লাখ সাইবার যুদ্ধ ওরা কোথায়? এটি আমি একটু ক্লিয়ার করতে চাই। এটি অনেকে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেবের কথা বলা হয় বারি ভাই, কিন্তু আপনি গুগল সার্চ দিবেন, কোথাও নিউজ তো থাকার কথা, সে কোথাও বলেছে কিনা, সে কোথাও বলে নাই। এটি আপনার একটা বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি উপকমিটির একটি মিটিং ছিল। এটি মিটিংটা ছিল বিটিআরসি ভবনের পাশে আর একটি যে ভবন আছে ওই ভবনে। সেই মিটিং আমিও ছিলাম। সেখানে নেতৃবৃন্দের বিভিন্ন বক্তব্য থেকে এসেছে যে এই কার্যক্রম চালাতে চালাতে আমরা লাখ লাখ সাইবার যোদ্ধা তৈরি করব। ওটি সাংবাদিকদের সামনে কোট হয়, কিন্তু সেটি কিন্তু কোনো স্পেসিফিক নির্দিষ্ট ব্যক্তি বা দায়িত্বশীল ব্যক্তির মুখে কথা ছিল না আসলে, এবং আপনি সেটি দেখাতেও পারবেন না বারি ভাই। আপনি একজন প্রথিতযশা সাংবাদিক, কোন টিভি কোন মিডিয়াতে আমি চ্যালেঞ্জ করে বলছি পার্টির কোনো দায়িত্বশীল নেতা কথা বলেনি। এটি ওখানে বিভিন্ন আমাদের মতো যারা মাঠের কর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা বক্তব্য দিয়েছিল এবং তার প্রেক্ষিতে এই কথাগুলো এসেছিল। সেই ন্যারেটিভ ধরেই কিন্তু নিউজটি হয়েছিল। সম্ভবত আমাদের সময় এই নিউজটি প্রথম করেছিল, আমি যতটুকু মনে পড়ে, এটা ব্যানার হেডলাইন হয়েছিল, এরপরে অনেকগুলো পত্রিকায় হয়েছিল। কিন্তু আপনি খুঁজে দেখুন আমার কথা সত্যতা আছে কিনা, পার্টির কোনো দায়িত্বশীল নেতা এই কথা বলেনি যে 6 লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করব বা লাখ লাখ। এটি আমাদের মতো কর্মী অ্যাক্টিভিস্টরা উজ্জীবিত হয়ে ওই মিটিং এ বলেছিল, যতটুকু আমার স্মরণে আছে। এবং এই বিতর্কটি যখন ধারাবাহিকভাবে চলে, আমি বহুবার খোঁজার চেষ্টা করেছি যে এটি রুট কোথায়, কারণ ওই মিটিং আমি ছিলাম এবং আমার মনে আছে। আমি দেখেছি যে যারা আমাদের মতো অ্যাক্টিভিস্ট ছিল বা মাঠের কর্মী ছিল যারা অ্যাক্টিভিস্ট, তাদের মুখ থেকেই এটি এসেছে এবং সেটি নিউজ হয়েছে। যদি একটা তো বাস্তবে আমরা সবাই বুঝতে পারলাম যে 5 আগস্টকে কেন্দ্র করে এই অনলাইন অ্যাক্টিভিস্ট তারা প্রতিপক্ষ যত সংঘবদ্ধ হবে এই প্রযুক্তি ব্যবহার করে যত করতে পারলো, আমরা কিন্তু পারিনি সেটা। না, একদম আপনার সাথে আমি একমত। তবে বারি ভাই, আমাদের 5 আগস্টের পর যে বাস্তবতা, যে পরিস্থিতি, যা কিছু ছিল, এর ভেতরেও আস্তে আস্তে কিন্তু খেয়াল করে দেওয়া, প্রথম 2-3 মাস যেতে না যেতেই কিন্তু আমাদের যারা মূলত সোশ্যাল মিডিয়াটাতে কাজ করে দীর্ঘদিন ধরে, আপনি চিনেন, তারা কিন্তু সক্রিয় ছিলেন এবং মাঠ পর্যায়ের কর্মীরা কিন্তু সক্রিয় ছিলেন। বলতে পারেন আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে অনেকে জাহির করি, আমরা অনেকে, বা লাখ লাখ ফলোয়ার যাদের ছিল, বড় বড় পদে ছিল, লাখ লাখ ফলোয়ার হোল্ড যারা করেন, তারা ছিলেন না। কিন্তু আমি মনে করি, আমিও ঠিক ওটার দাবিদার না, কিন্তু আমার পরের জেনারেশন যারা, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই লেখার কারণে আমার জানা মতে কয়েকশো আমার ছাত্রলীগের ছোট ভাইরা অ্যারেস্ট হয়েছে বিভিন্ন জেলা থেকে। আমরা যখন জেলা পর্যায়ের বিভিন্ন যে সার্কুলেশন যে টিম ছিল আমাদের, ওই টিমের তালিকা তারা পেয়ে যাওয়ার পরে কিন্তু ওই তালিকা ধরে ধরে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। এদেরকে কিন্তু মাঠের রাজনীতির জন্য গ্রেপ্তার করেনি। এবং আপনি বিভিন্ন জেলায় আমাদের একটু সাংগঠনিকভাবে প্রত্যেকটি জেলায় 2-3 জন করে আমাদের কর্মশালা করানো ছিল তাদেরকে। তারা কিন্তু মেজরিটিতে ওই দেখা যায় যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকবার কারণে অনেকেই গ্রেপ্তার হয়েছেন, অনেকে পলাতক, তারা কিন্তু মাঠের কর্মী না। এটা বারি ভাই আপনিও জানেন, সুজাত মনসুর ভাইও জানেন। সেক্ষেত্রে কিছু বাস্তবতা ছিল, কিন্তু যেটি প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুসারে
ন্যূনতম হয়নি। সেক্ষেত্রে আমাদের কিছু ত্যাগী, প্রতিশ্রুতিশীল এবং দলকে ধারণ করেন জীবনের ঝুঁকি নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট কিন্তু সারা জীবনের, একটি মিছিল কিন্তু মিডিয়াতে দেখায় একদিন বা 2 দিন, এরপরে কিন্তু এই মিছিল দেখা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আজকে যে মন্তব্যটি আপনি লিখছেন সেটি কিন্তু পরের বছরও মেমোরিতে চলে আসে। সেক্ষেত্রে এটি কিন্তু মাঠের থেকে কোনো অংশের গুরুত্ব কম নাই। আমাদের ব্যর্থতা রয়েছে। সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটুকু আমাদের নেতৃবৃন্দ বিগত 17 বছরে সেটি অনুধাবন করতে পারেননি। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতো তাদেরকে অনেকভাবে আমি দেখেছি ছোট করে দেখা হতো। আজকের বাস্তবতা কিন্তু আমরা খেয়াল করে দেখছি। আমরা যখন 2008-9 থেকে শুরু করি তখন আমরা যারা মাঠের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি অনেক ত্যাগী, প্রতিশ্রুতিশীল সিনিয়র নেতাদেরকে কিন্তু স্যাটায়ার করতে দেখেছে, সারাদিন ফেসবুক করে। এই মানসিকতা পরিহার করতে হবে, আমাদের পূর্বজদের এই মানসিকতা পরিহার করতে হবে। আপনি পারেন না, কিন্তু আপনার কর্মীদেরকে ইন্সপায়ার করুন, আজকের বাস্তবতা ধরার চেষ্টা করুন। আপনি পার্টির গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু আপনি মিনিমাম টুইট করতে পারেন না। সোশ্যাল মিডিয়ায় আপনার যে এ প্রজন্ম কি চাচ্ছে সেটি আপনি জানেন না, আপনি সেটি ধারণ করেন না, আপনি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড না, আপনি ডিজিটাল বাংলাদেশের নেতা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে ডিজিটাল বাংলাদেশের নেতা হতে গেলে তথ্য উপাত্ত নিয়েই আপনাকে মোকাবেলা করতে হবে। আপনি ওই গদবাধা 47 থেকে শুরু করে আজকে 2026-এ এসে নামবেন, ওই বক্তব্য আজকে তরুণ প্রজন্ম নেয় না। তরুণ প্রজন্ম টু দা পয়েন্টে বিশ্বাস করে। তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়াতে দেখবেন বড় লেখা, হ্যাঁ বড় লেখা, ওই আপনার লেখা তো পড়ে বাড়ি ভাই। কেন সবার লেখা পড়ে না? কারণ তার ভিতরে ম্যাটেরিয়াল নাই, তার ভিতরে জানার কিছু নাই, তথ্য নাই, উপাত্ত নাই। আমাকে সেভাবেই আমার নেতা কর্মীদের, মাঠের কর্মী যেরকম প্রস্তুত করছি, সাংগঠনিকভাবে কি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্ট তৈরি করার কোনো কার্যক্রম নিয়েছি সাংগঠনিকভাবে? কখনোই নেইনি। যারা পার্টির প্রচার সম্পাদক জেলায় জেলায় আমরা বানাচ্ছি বিভিন্ন সংগঠনে, আমরা কি খোঁজ নিয়ে দেখছি যে তার পাবলিসিটি রিলেটেড ন্যূনতম জ্ঞান আছে কিনা? সে বর্তমান এই প্রযুক্তি নির্ভর যে জ্ঞান সেটি তার আছে কিনা? আপনি খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিও দেখবেন উদ্যোগ আছে এখন, আজকে 2026 সালে এসে এখন তেমন উদ্যোগ আছে না। এখন মোটামুটি কিছুটা কার্যক্রম চলছে, যেমন আমি ছাত্রলীগের একটি কর্মসূচি দেখলাম, আমার খুবই ভালো লেগেছে, যে অনলাইন ক্যাম্পেইন কার্যক্রম, এবং সেটার একটা স্ট্রাকচারাল ওরা ফর্মও তৈরি করেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এটি পজিটিভ ওয়েতে ওরা আগাচ্ছে। যুবলীগেরও কিন্তু জেলা পর্যায়ে আমরা এটি তৈরি করে ফেলেছি, যে এটা আরো অনেক আগেই করা, কিন্তু এটি মাঝে মাঝে দেখা যায় যে অনেকে বিভিন্ন বিপদে থাকে, ওই গ্রুপ বন্ধ করে দিতে, আবার সচল করতে, এটি বাড়ি ভাই আপনি জানেন, সুজাত মনসুর ভাইও জানেন। কিন্তু এটি আমাদের করার কথা ছিল তো বিগত 17 বছরের শুরুর দিকে, বা এটি আরো বেশি। মানে খেয়াল করে দেখবেন, ফেসবুকে আমাদের নেতাকর্মীরা অ্যাক্টিভ, টুইটারে কয়জন অ্যাক্টিভ আছে? সর্বোচ্চ অ্যাক্টিভিস্ট হলে আপনি গুনে গুনে বলতে পারবেন। সেটি তো হবার কথা ছিল না। বাংলাদেশে টিকটক খুবই জনপ্রিয়, তরুণরা অনেকেই টিকটকে অভ্যস্ত। আমরা সেই জায়গাতে খুব অল্প সংখ্যক অ্যাক্টিভিস্ট কাজ করি, এই জায়গাটিতেও কাজ করবার সুযোগ রয়েছে। ইউটিউবে আমাদের অবস্থান দুর্বল। টিকটক পপুলার একটা এটাকে যারা টিকটকে যারা কাজ করে এদেরকেও সিনিয়ররা এটা ভালোভাবে দেখে না। কিন্তু মানে টিকটকে অনেক সময় হয় কি যে আমি জয়দেব নন্দী, আমার বয়স 45, আমি যদি 20 বছরের একটা তরুণীর সাথে মিশবার জন্য তার মতো করে লিখি, হয়ে যায় যে কি যে ও ম্যাচুরিটি নাই। কিন্তু আমাকে তো মিশতে হচ্ছে 20 বছরের জেনজির সাথে। আমার তার সাথে যদি আমি এইভাবেই ভাবি যে আমি যদি তরুণ প্রজন্মের সাথে মিশতে চাই, আমাকে তার মতো হতে হবে, তার মতো ভাবতে হবে, ভাবতে শিখতে হবে। আমি এইভাবে আমি চিন্তা করি। বা অনেক সময় আমি শব্দ ব্যবহার করলে তাদের কাছে ওই জিনিসটা পৌঁছাচ্ছে না, ওরা ওর বিকল্প কোন শব্দ ব্যবহার করে ওটি খুঁজে বের করবার চেষ্টা করি, এবং অনেকেই করে। আমাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন অনেকেই করেন, কিন্তু বাড়ি ভাই আমার খুবই পীড়া দেয় যে অনলাইনে যারা কাজ করেন, আমাদের শ্রদ্ধেয় যারা বড় ভাই রয়েছেন বা সহযোদ্ধা রয়েছেন, অনেক সময় দেখা যায় নিজেরা অনেক সময় এটি নিয়ে কাদা ছোড়াছুড়ি করেন। এটি
আমি জানি না খুব খারাপ লাগে। ইতিবাচক কি আছে, অবশ্যই ইতিবাচকতা কোনো কিছু আছে কিনা। আমার এটা মানে একটা ফ্রাস্ট্রেশন থাকে এখন এই মুহূর্তে যেটা হচ্ছে। না না, ফ্রাস্ট্রেশন বাড়ি ভাই, আমি এখানে ফ্রাস্ট্রেশন বলবো না। আমার মনে হচ্ছে এখানে একটা জিজ্ঞাসা কাজ করে যে আমি যদিও আগে আমি দেখেছি, আমার কথাটা হচ্ছে যে এই জায়গায় এটা আমি কেন করব। জয়দীপের মতো বলবেন, আমি আমার মতো বলবো, লক্ষ্যটা তো এক জায়গায়। না আমি বাড়ি ভাই, আমি সোশ্যাল মিডিয়াতে কারোর বিরুদ্ধে কখনো লিখি নাই, আমি কখনো লিখি না সোশ্যাল মিডিয়াতে। আমার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জনে, যে গত কয়দিন আগে দেখলাম যে একজন লিখেছে যে জয়দেব নন্দী 400 কোটি টাকা নগদ থেকে মেরে দিয়েছে। আমি পড়লাম, এখন পড়া ছাড়া তো আমার কিছু করার না, এটা আমি কেন জবাব দিব? আমি জানি আমি কি গুরুত্ব দেয় আর কি। এই যে জয়দীপ কথা, হ্যাঁ, এটা যদি কোনো সাথে তাল মিলানো। আমি একটা কাহিনী বলি। আমি লন্ডন থেকে বহু দূরে থাকি, আমি বহুদিন অনেক কিছু বিচ্ছিন্ন হয়েছে। আমি যখন আবার 15 থেকে অ্যাক্টিভিস্ট হইলাম, আমি একটা সংগঠন করলাম, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম। কয়েকটা প্রকাশনা অনুষ্ঠান, চমৎকার বাচ্চাদের নিয়ে চমৎকার প্রোগ্রাম করেছি। আমার এইখান থেকে আমার মেয়েকে আমি সৃষ্টি করলাম, আমার মেয়ের মাধ্যমে করতে শুরু করলাম। বড় মেয়ে, তার 2টা বই আছে, একটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে, বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে একটা প্রবন্ধ সংকলন, আর একটা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে করেছিলাম আমি। আরেকটা করেছি সেকেন্ড বই, যেটা করেছে সে এই আমাজন থেকে বীরাঙ্গনাদেরকে নিয়ে। যাই হোক, আমি এটা করেছিলাম বঙ্গবন্ধু ইয়াক ফোরাম, আমি ওদেরকে নিয়ে প্রোগ্রাম করতাম। তো সমস্যাটা যেটা দাঁড়াইলো, ওই যে বক্তৃতার অভ্যাস আমাদের, আমি আবার ওইখানে নেতাদের বক্তৃতা দেই না। এমনকি 2টি অনুষ্ঠানে আমি তৎকালীন সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা সুলতান শরীফকে আমি অডিয়েন্সে রেখেছি। উনি কিন্তু রাগ করেন নাই, আমার প্রোগ্রাম ডিমান্ড করতেছে না। আমি যদি ওদেরকে নিয়ে উঠাই, ওই শুরু করবে 47 থেকে, এবং বাচ্চারা এগুলো পছন্দ করেন। আমি বললাম, ওই যে ছবিটা দেখতেছেন এখানে আমি বই দিচ্ছি, সেই বই উপলক্ষে একটা অনুষ্ঠান করেছিলাম, যুদ্ধ জয়ের গল্প। আমি তাদেরকে ওই সময়ে বিলেতের বাচ্চাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, যে 1 সপ্তাহের মধ্যে তোমরা প্রবন্ধ লিখবা। পরে আরেকটা বই করেছে, এটা নিয়ে আমার মেয়ে করেছে। প্রবন্ধটা শিরোনাম হচ্ছে প্রসপারিটি অফ বাংলাদেশ আন্ডার লিডারশিপ অফ শেখ হাসিনা। বিশ্বাস করবেন, 1 সপ্তাহের মধ্যে 27টি প্রবন্ধ এই বাচ্চারা লিখেছিল। আমি সেটা অনেক কিছু জানি না, সে অনলাইন থেকে নিতে পারে। এই যে তারপর আমি বাধ্য হইয়া, এই যে আমাদের মধ্যে যে খেলাখেলি শুরু হয়ে গেল আর কি, আমি বাধ্য হইয়া চুপচাপ এটা ছাইরা দিলাম। দেখলাম যে ওনাদের আমার মধ্যে ডিভিশন আইনে নিল তারা, আর আমার শুরু করে বক্তৃতা দিতে দেয়নি। এই যে বিষয় জি না, আমি যদি আপনি যে কথাটা বললেন যে এই যে আপনি কথাটা বলছেন যে আমাদের কোনো সংগঠিত উদ্যোগ ছিল না, তারা যে আমার কথা 15 বছর তারা যে বয়ান সৃষ্টি করেছে, সে বয়ানগুলো, সে নেগেটিভ, তার বিপরীতে যে আমাদেরকে নেগেটিভ তৈরি করতে হবে, সেই রকম তো আমরা করতে পারিনি। এই যে আপনি বললেন কোটা আন্দোলন, আমি তো প্রকাশ্যে বলি, ওই সময়ে 18-তে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে অনেকেই জড়িত ছিল এই জায়গায়। 24-এ আইসা শুরুতে দেখলাম কেউ কথা বলতেছে না, তখন আমি এইখানে স্মরণ করতে চাই একটা মেয়ের কথা, যাকে দেখে আমিও শুরু করি। ওই 24 মোহনা মুক্তা শুরু থেকে সে লড়াই করেছে, সে সামাজিক ওইটার বিরুদ্ধে সীমিত সংখ্যক ছেলে লোকজন ওই 24-এ আইসাও কথা বলেছে কোটার বিরুদ্ধে। আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সেই সময় অনেকে বলেছেন এটা নাকি যৌক্তিক, কিন্তু এটা পিছনের যে কাহিনীটা কি ধরতে পারে নাই। এই যে আমি আগে বললাম যে জিয়াউর রহমানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার জন্য সে বলেছিল, জোহরা তাদের বলেছেন করবো না, সে বলছে না করেন, আমি বাধ্য হয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলাইতে হবে। এই যে নেরেটিভটা নতুন করে স্বদেশ রায় করলেন, তার বিপরীতে কিন্তু আমরা কথা বলতেছি না, বরং এইটা আমরা বারবার প্রচার করতেছি আমাদের করতেছে। এই যে নেরেটিভ গুলো তৈরি করে, তার বিরুদ্ধে এখনো কিন্তু আমরা তৈরি করতে পারতেছি না। আমরা ব্যস্ত হয়ে পড়ি ভাইয়ের জন্মদিনে, আমরা ব্যস্ত হয়ে পড়ি ভাইয়ের বাপ মারা গিয়েছে, তার বাপের ছবি না দিয়ে নিজের ছবি দেয়। এইটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে না, বলে না। আমরা অন্য একটা বিষয় একটু যাই, ওই যে আর্মি চিফ ও জেনারেল ওয়াকার অনেকদিন পরে তেমন কথাবার্তা বলেছেন
কথাবার্তা উনি আগেও অনেক না, আমি ওনাকে জয়দীপকে একটা প্রস্তাব রেখে বলতে চাচ্ছি, যেহেতু আপনি কেন্দ্রের সাথে জড়িত আছেন, এটা সম্মিলিত একটা কেন্দ্রীয় উদ্যোগ হোক এবং সবাইকে সংগঠিত করে, যেহেতু ট্রাম্প পর্যন্ত সে টুইটার করতেছে, তার নিজস্ব ইয়েতে করতেছে, মোদি করতেছে, মানে তার মানে কি সামাজিক যোগাযোগ এত শক্তিশালী। আমার মনে হয় জয়দীপ, আপনি যেহেতু ওদের আশেপাশেই আছেন, কেন্দ্রের আশেপাশে, আপনি তাদেরকে বলেন যা হবার হয়েছে ভাই, আগামীর জন্য কিছু বাহিনী তৈরি করো যারা। আমি সুজাত ভাই সরাসরি বলি, আমার উপরে কে মাইন্ড করলো কে করলো না এটা আমার বিষয় না। আওয়ামী লীগের কেন্দ্রীয় বডিতে কয়জন টুইট করেন? স্পষ্ট কথা, আমি হাতে গোনা 2-3 জন 4 জনের বেশি আমি পাই না। কেন্দ্রীয় কমিটি কত সদস্য বিশিষ্ট? বা আমার সংগঠনের কথাই বলি, আমার সংগঠনে কয়জন করে? অর্থাৎ সব সংগঠনের একই অবস্থা। মোবাইল কয়জন চালায়? মোবাইল তো সবাই চালায়। এই মানে আমরা যদি জবাবদিহিতায় বিশ্বাসী হই, তাহলে সুনির্দিষ্টভাবে জবাবদিহিতায় বিশ্বাসী হতে হবে। যে আমরা যারা কাজ করছি কি করি, আমি বাড়ি ভাই অনুসারী, বাড়ি ভাই যেটা বলবে ওটাই আমার চরিত্র, তা তো হওয়ার কথা না। যে আমি সোশ্যাল মিডিয়াতে 4-5টা এক একজন এক একভাবে লিখছে, আমি তার ফলোয়ার, আমি তার মতো করে লিখবো। আমাদের একমাত্র মানে দেখার জায়গা হচ্ছে মাননীয় নেত্রী যে টোন, তার যে ন্যারেটিভ, এটা সবার ন্যারেটিভ। সেই ন্যারেটিভ তো ভিন্ন ভিন্ন হবার কথা না। সেই ন্যারেটিভ বাড়ি ভাইয়ের একরকম হবে, সুজাত ভাইয়ের একরকম হবে, আমার আর একরকম হবে, সেটি তো হবার কথা না। ন্যারেটিভটা নেত্রীর ন্যারেটিভ, সবাই তার মতো করে ভিন্ন ভিন্ন ভাবে লিখবে, কিন্তু ন্যারেটিভ একটাই। কিন্তু দেখি যে ওখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে ভাই কেন্দ্রিক হয়ে যাই। এই জায়গাগুলো পরিবর্তন দরকার আছে। আমরা এই জন্য বলি মুখে শেখ ফরিদ বগলে ইট, বঙ্গবন্ধুর কথা বলি কিন্তু বঙ্গবন্ধুকে আমরা ফলো করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওয়াকারের বিষয়টা জয়দীপ বলুন। ওয়াকারের বিষয়টা, ওয়াকার বলেছে হঠাৎ করে যে আমাদের মতো একটা দেশে একটা মাত্র তেল শোধনাগার আরেকটা বানানো হয়নি, এটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, উনি হঠাৎ করে এই কথাটা বললেন কেন? এটা তো অস্ট্রেলিয়ার মতো দেশে 2টা শোধনাগার, বাংলাদেশে একটা আছে, ওই একটা দিয়ে বাংলাদেশে চলছে, এখন তেলের অভাবে ওইটা বন্ধ আছে। সেটা বাড়ি ভাই, আমি ঠিক এই বিষয়টার নিউজ বা আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমি আজকে এই বিষয়ের উপরে যে কোনো নিউজ এসেছে আমার এটা আসলে চোখে পড়ে নাই, কারণ আমি খুব একটা নিউজ পড়বার সুযোগ পাইনি আজকে। বিএনপিকে হঠাৎ করে তিনি একটা কোনো ইয়ে দিতে চাইলেন, এটার অ্যাপ্রোচটা এরকম মনে হচ্ছে যে এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের কেন একটা মাত্র তেল শোধনাগারের অভাবে আমরা বিদেশ থেকে পরিশোধিত তেল আমরা বেশি দামে কিনতে হয় আমাদের। আমার যেটা ধারণা, বাংলাদেশে মাননীয় নেত্রীর হাত দিয়ে যে তেল শোধনাগার যেটি তৈরি হয়েছিল, সেটি তো অকার্যকর অবস্থায় এ সরকার ফেলে রেখেছে, বা তেল মজুদ রাখার জন্য সবসময়। ওইটা কি পরিশোধনের বিষয় না? ওটা না, আমার মনে হয়, আমি সুজাত ভাইয়ের কাছ থেকে এটা শুনতে চাই। বাড়ি ভাই, রিফাইনারি ছিল, ডিজেল এনে এটাকে আবার রিফাইন করতে হইতো, রিফাইন না করলে হয় না। ওই আমার রিফাইনারিতে যখন আমি কাজ করতাম, তখন বাই প্রোডাক্ট হিসাবে আমি অকটেন পাইতাম, পেট্রোল পাইতাম। পেট্রোল এবং অকটেনের কখনোই সমস্যা হতো না, এগুলো আমরা বিদেশে রপ্তানিও করছি আমরা। হ্যাঁ, এখন কোন একটা এখানে মন্ত্রী রাখার কোনো সমস্যা নাই, পেট্রোল পাম্পে তেল নাই, আবার লাইনের লোক বিএনপির লোকজনকে টাকা দিলে তেল পায়, এটা অন্য খেলা। মারামারি করে আমার কেন যেন বলছে জেনারেল ওয়াকার, তো এটা পলিটিক্যাল বক্তব্য, এটা পলিটিক্যাল বক্তব্য। উনি তো এইভাবে এই মুহূর্তে দেওয়ার কথা না। ইউনুসের আমলে কথাবার্তা বলছেন, এখন তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট দেশ। হ্যাঁ, একদম। কোন একটা মেসে উনি আগামী রাজনীতি আসতে পারেন, সেটা অন্য ব্যাপার। সেটা জয়দীপ বলেন না, এটা ঠিক। যদি আরেকটা ইয়েতে যাই,
এই সুরমে একটা কথা বলছেন, এই গুপ্ত গুপ্ত যে মারামারি চলতেছে, হ্যাঁ, হ্যাঁ উনি বলছেন দুই বিড়াল যখন মারামারি করে, যখন পানি ছিটা দেওয়া হয় তখন এই মারামারিটা আরো হয়। জমে পানি ছিটা দেওয়ার কেউ নাই এখানে? না না, এটা সুজাত ভাইয়ের সাথে আমি একেবারেই একমত যে এটা আসলে মুক্তিযুদ্ধের সময় যেমন ওই সব ওই প্রাণীটার নাম আমি এখানে উচ্চারণ করছি না, যেমন ওই 2 যুদ্ধ বলা হতো, আমার কাছে ঠিক এদের এই যে মারামারিটা, যে কারণে আমি ওটা তো বলেছি যে বিএনপির জন্য এটা, তাদের জন্য এটা প্রাপ্য। কেন প্রাপ্য? কারণ তারাই পেলে পুষে বড় করেছে, পেলে পুষে বড় করে এখন তারা হাউতাস করছে। যদিও ওই যে আওয়ামী লীগ ইস্যুতে তারা দেখা যাবে যে ঠিকই ঘুরে ফিরে ওই দুই বিড়াল আবার কোলাকুলি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু শিবির যে প্রকৃত অর্থে রক্কাটা শিবির, সেটি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত তাদেরও, বিএনপিরও ছাত্র সংগঠনের বহু ছাত্র নেতা কিন্তু তাদের হাতে আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, রক্কাটা শিকার হয়েছে। ছাত্র মৈত্রী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র মৈত্রীর শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগের তো সেই কানের ভিতর স্পোক ঢুকে দিয়ে পানি চেয়েছিল, মুখে প্রস্রাব করে দিয়ে বলেছিল এই যে পানি দিলাম। এই হচ্ছে শিবির। তা শিবিরকে বিএনপি কোলে পিঠে করে বড় করেছে, তারা কিন্তু ঠিকই চিনে, কিন্তু তারপরেও আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এই বাংলাদেশ বিরোধী শক্তিকে, বিএনপির যে মেজরিটি যে শক্তি বাংলাদেশ বিরোধী, তারা একাত্ম হয়েই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এই অপশক্তিকে সবসময় কাজে লাগিয়েছে। এবং আমি মনে করি যে বিভিন্ন জায়গায় জামাত শিবিরের সাথে তাদের যে এই যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ চলছে, এটি বিএনপির আরো দেখবার অপেক্ষায় থাকতে হবে। আমি এটা ধারণা করি বিএনপিকে আরো দেখতে হবে, এটি অপেক্ষা করতে হবে সামনে আরো কি আছে। এবং আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো 5 আগস্টের পর কিন্তু ছাত্র দলের থেকে শিবিরের হাতে কুক্ষিগত, আপনি খেয়াল করে দেখবেন। এবং বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে মোটা দাগের যে বিশ্ববিদ্যালয়গুলো, এটা তো পুরোটাই শিবিরের দখলে। ছাত্রদল সেখানে কিন্তু অপাংক্তেয়। ছাত্রদলকে সেখানে অবস্থান করতে গেলে তাদেরকে অবশ্যই সেই ছাত্র দলের যারা প্রকৃত শিক্ষার্থী, তারা তো শিক্ষা গ্রহণ করবে। তো শিক্ষা গ্রহণ যখনই করতে যাবে, তাদের সাথে মুখোমুখি সংঘর্ষের জায়গাটি আসবে, এবং সেটিরই রূপ কিন্তু আমরা দেখতে পাই। এবং আমি মনে করি এটির একটু প্রবল ভাবেও সামনে আসবে, এবং সেটি মুখোমুখি জায়গায় আসবে, এবং ছাত্রদলকে, বিএনপিকে সেটি দেখতে হবে, চেয়ে চেয়ে দেখতে হবে, এটা আমি মনে করি। এটা তো আজকে যে আমি ওখানে মিছিল দেখলাম, শিবিরের মিছিল, গুপ্ত ছিল লন্ডনে, গুপ্ত ছিল শিলংয়ে, হ্যাঁ, পুলিশ পাহাড় দিয়ে পুলিশ শিবির প্রটেক্ট করে যাচ্ছে। এবার চিটাগাঙ্গে ওদের সাথে মারামারি হয়েছে, ঈশ্বরদীতে মারামারি হয়েছে, হ্যাঁ, এটা আবার পার্লামেন্টে আবার কি হয়েছে, আজকে পার্লামেন্টে হয়েছে এই যে তেল পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি, এটা মোকাবেলার জন্য একটা কমিটি হয়েছে, সরকারি দলের বিরুদ্ধে সমান সদস্য এখানে, হ্যাঁ, 5 জন সরকারি দল দেখলাম মনে হয়, হ্যাঁ, সরকার দল বিরোধী দল সমান সদস্য এখানে। হাসপাতাল আবার বুড়াই আমার খাইতে চাইতেছে, ট্যাক্স গাড়ি কিনবো, সরকার থেকে গাড়ি দেওয়া হোক, মানে একটা ফাইল। ইউনিভার্সিটি বন্ধ করতেছে, স্কুল বন্ধ করতেছে, হাইকোর্ট বন্ধ করে দিচ্ছে বিদ্যুতের জন্য, কিন্তু সংসদ বন্ধ করে এখানে ফাইজলামি করতেছে বসে বসে। দৃশ্যটা এমন যে একসময় বিএনপি আমাদেরকে ফ্যাসিস্ট বলছে, জামাত আমাদেরকে ফ্যাসিস্ট বলছে, নেগেটিভ কথা দিয়ে বলছে। এখন বিএনপি জামাতকে বলছে, জামাত বিএনপিকে বলছে। এবং এটা একেবারে মানে আমাদের কাছে ঠিক দেশের জন্য তো খুবই এটা বেদনাদায়ক যে গোটা দেশের ভিতরে এই অস্থিরতা তৈরি করেছে। কিন্তু এই দৃশ্য কিন্তু আমাদেরকে আরো দেখতে হবে, এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষ এটা দেখতে পারে। আনন্দ পাচ্ছি, আমি আনন্দ পাচ্ছি তার কনক্লুশন হচ্ছে গুপ্তর মধ্যে একটা গুপ্ত আমাদেরকে শেষ করার জন্য বহু চেষ্টা করছে। আওয়ামী লীগ বা ছাত্র বঙ্গবন্ধুর অনুসারীদেরকে শেষ করা যায় না, এই সংগঠনটা ষড়যন্ত্র করে বা পাওয়ার থেকে হয়নি। এই তো বঙ্গবন্ধু তিলে তিলে সংগঠনটাকে মানুষের ভিতর থেকে নিয়ে গড়ে তুলেছেন। আওয়ামী লীগে আমি যেন সমাজ সাহেব একটা কথা বলতেন, পাগল না হলে আওয়ামী লীগ করতে পারে না। একটা কাহিনী বলতেছি আমি, আনোয়ার নাম গোষ্ঠী আনোয়ার সাহেব ছিলেন পৌরসভার চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ ওই লাইনের লোক।
সামাদ সম্মেলনে গেলেন, ওনাকে সেক্রেটারি করা হলো। একটু পাগল টাইপের মানুষ ছিল, কিন্তু জনপ্রিয় ছিল আনোয়ার ভাই। আসার পর ওইখান থেকে ট্রাক ভরে মানুষ আসছে নেত্রীর কাছে। কি আইসা বলছে এইখান থেকে একটা পাগলকে সেক্রেটারি করেছে। নেত্রী বলছে কে করছে, কে ছিল গেস্ট? বললে চাচা। চাচার কাছে যাও, আমার কাছে না। ক্রসদা রোড, কলাবাগান, ওইখানে গিয়া ধুমসে বলতেছে, লিডার আপনি একটা পাগলকে সেক্রেটারি করে নিয়ে আসছে, এটা কথা হইলো? উনি শুনতেছে, উনি একটা অভ্যাস, উনি শুনতেন। তোমরা কি বলতেছো? পরে উনি বললেন সুন্দর, তোমরা কি বলতেছো? সে পাগল, আসলেই পাগল। পাগল এই জন্যই সে আওয়ামী লীগ করতে পারে, পাগল না হইলে আওয়ামী লীগ করতে পারে না। আপনি দেখেন, আসলে এত নির্যাতনের পরেও কিন্তু একটা লোকও বলতেছে না। সে কিন্তু আদালত দ্বারা বলতে যাবে বাংলাদেশ, এই বিএনপির অবস্থাটা কি হবে? গুপ্ত, এই যে বললাম গুপ্ত গুপ্ত, একটা গুপ্ত শেষ হবে, অর্থাৎ হয় জামাত শেষ হবে, বিএনপি শেষ হবে, হতেই হবে। কারণ রাজনীতি এক ধারায় চলবে, মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের। মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে 5ই আগস্টের পর একমাত্র দল যে মুক্তিযুদ্ধের পক্ষে চ্যাম্পিয়ন। আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধকে বাঁচাইতে পারবে না। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মধ্যে চলতেছে দ্বন্দ্ব, কে হবে চ্যাম্পিয়ন। এই জায়গায় একজনকে হইতে হবে। আমি কথা বলে রেখে গেলাম আপনাকে, আপনার মিলে দেখবেন যে কি হয়। এবং আরেকটা কথা আমি বহু আগে বলেছি, এবং আমি আমার ব্যক্তিগতই বলেছেন, বিএনপি কে বাঁচতে হলে আওয়ামী লীগের কাছে আসতে হবে। যেমন গত নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বিএনপির উপায় ছিল না। প্রত্যেক জায়গায় মির্জা ফখরুল সহ, এই আইনমন্ত্রী সহ, সালাউদ্দিন সহ প্রত্যেকটা মানুষ বলেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের দায়িত্ব আমরা নিলাম। বলে নাই এইসব বলে বলে আওয়ামী লীগের ভোট আনে নাই, মুক্তিযুদ্ধকে বিক্রি করে এই ফজলুর রহমান। আমি আপনার চ্যানেলে বলেছি এই ফজলুর রহমান আমার নেতা ছিল, আমি তাকে শ্রদ্ধা করতাম। এইবার আমি বলেছি, আমি আবার বলতেছি, যদি আমি কুকুর পালি আমি ফজলুর রহমান নাম রাখবো। এবার কত ঘৃণা হচ্ছে এই লোকটাকে। সে মুক্তিযুদ্ধ বিক্রি না করে, সে তো আমার পাশের উপজেলা এমপি হয়েছে, সে বিএনপি তাকে ভোট দিবে না। ওরা মুক্তিযুদ্ধ বিক্রি করে ক্ষমতায় আসে নাই, সুতরাং তাদেরকে এই গুপ্ত গুপ্ত লড়াইয়ে জামাত থেকে বাঁচতে হইলে তাদেরকে শেখ হাসিনার পায়ে ধরতে হবে, আওয়ামী লীগের পায়ে ধরতে হবে। নাইলে শিবির যে মুসাদ্দেকের ভিডিও দেখেন নাই, তারেক একটা প্রধানমন্ত্রীকে সেভাবে কথাবার্তা বলছে, তার মানে তাদের পিছনে শক্তি কতটুকু, তাদেরকে শেষ করে দিবে। এই বিএনপি কে, জামাতকে বিএনপি তুলে আনছে তো, বাঁচাইছে তো, এই এরাই জামাতে বিএনপি কে শেষ করবে। আওয়ামী লীগ শেষ করতে পারবে না। আওয়ামী লীগ শেষ হলে তো বাংলাদেশ শেষ হয়ে যাবে ভাই। আওয়ামী লীগ শেষ মানে বাংলাদেশে থাকবে না, এটা পাকিস্তান হবে। ধন্যবাদ। সুজন ভাই, স্বাধীনতার ঘোষণা নিয়ে মহান জাতীয় সংসদেই ভুল তথ্য দেয়া হলো জাতির সামনে। ফজলু ভাই তো সংসদেই ছিলেন। বা জামাত যে মিথ্যাচার গুলো করছেন মুক্তিযুদ্ধ নিয়ে, যে মিথ্যাচার করে বা যত নেতিবাচক কথাগুলো বলে, ফজলু ভাই তো 12ই ফেব্রুয়ারির পরে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলেছেন? বা উনি বঙ্গবন্ধু সারা জীবন বঙ্গবন্ধুরই কর্মী তিনি, কিন্তু বঙ্গবন্ধুকেই ছোট করে সব জায়গায় কথা বলা হচ্ছে। উনি কিন্তু 12ই ফেব্রুয়ারির পরে কোনো কথা বলেন না। ঠিকই বলতো, নির্বাচন শেষ, সে চুপ। আমি তো বলি বিএনপির মুক্তিযুদ্ধ হচ্ছে ভোটের মুক্তিযুদ্ধ। আপনি কি জানেন যে গুলশানে যে বাড়িতে থাকে, যে জায়গাটা, সেটা কে দিয়েছেন? সে আওয়ামী লীগ থাকাকালীন বঙ্গবন্ধু কন্যা প্রথমে যখন ক্ষমতা এসে তখন এই জায়গাটা দিয়েছিল। আমরা আজকে এখানে শেষ করব। আমি ওই সময় ছাত্রলীগ, তো এই জন্য আমি বললাম আমাকে ভালো করে চিনি। যদি আমরা শেষের দিকে এসে আপনার একটা লাইনে যদি আপনার অনুসারী ছাত্রলীগের নেতা কর্মী, যুবলীগের যারা অনলাইনে কোন সাজেশন আছে কিনা তাদেরকে কাজের ব্যাপারে? আমি বাড়ি ভাই অনলাইন এবং মাঠের রাজনৈতিক কর্মী সবার প্রতি অনুরোধ, যারা যুবলীগ বা ছাত্রলীগের আমাদের সহযোদ্ধা বা অনুজ যারা রয়েছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ বা জনগণের ভোগান্তি, এই অনুষঙ্গগুলো নিয়ে কাজ করেন, আপনারা মাননীয় নেত্রীর যে বক্তব্য এগুলো খেয়াল করবেন এবং সেই ন্যারেটিভ অনুসারে কাজ করবেন, সম্মিলিতভাবে কাজ করবেন। আর মাঠে ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন জেলা পর্যায়ের যে কমিটি কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রমটি
যেন বঙ্গবন্ধুর যে দিক নির্দেশনা, মাননীয় নেত্রীর যে দিক নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে যাতে হয় এবং সুচারুরূপে যে সেটি সম্পন্ন হয় এবং সংঘবদ্ধ হতে যেন সেটি সহায়ক হয়, এটি বলেই, এবং সেই সহায়ক ভূমিকা হিসেবে আমাদেরকে আগামী দিনে এই সাংগঠনিক শক্তি পথ দেখাবে বলে আমি মনে করি, এবং এ পথেই আমাদের প্রিয় অনুজ সহযোদ্ধা এবং ভারতের যে সীমা ব্যবহার করে আমরা যেভাবে উন্নত বিশ্বে পৃথিবীর নানা প্রান্তে নানান ধরনের প্রোডাক্ট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, সেই পথটি বন্ধ হয়ে গেছে। এর ফলে কি দাঁড়াচ্ছে, যে বাংলাদেশ অর্থনীতিতে একটা ভঙ্গুর জায়গায় চলে গেছে। তারপরে ডক্টর ইউনূসের 9 মাসে 200 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। 200 বলতে ছোট ছোট 10 জন 5 জনের গার্মেন্টস ফ্যাক্টরি নয়, গাজীদের মতো, সালমান এফ রহমানের মতো, এসালামদের মতো বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ধ্বংস হয়ে গেছে। ব্যাংকগুলোকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইসলামী ব্যাংক জামাতের হাতে তুলে দেওয়ার জন্য এই ইসলামী নামে আর কেউ যেন ব্যবসা না করতে পারে 5টি ব্যাংককে এক মোড়কে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এর ফলে যে মার্কেটে যে ভোক্তাদের যে মানে ট্রাস্ট, অর্থাৎ মানে গ্রাহকদের যে ট্রাস্ট, এই অর্থনৈতিক সিস্টেমে গ্রাহকদের ট্রাস্ট নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেক মানুষ গোপনে সিঙ্গাপুরে, দুবাইতে এবং উন্নত বিশ্বে যেখানে সম্ভব সেই সব জায়গায় তাদের মানি স্থানান্তর করে ফেলেছে এবং করছে। এর ফলে অর্থনীতি ড্রাই হয়ে যাচ্ছে। এখন মানুষের কর্মসংস্থান নেই বললেই চলে। সরকার এই মবতন্ত্রের কারণে সরকারি যে প্রতি বছর যেই পরিমাণে রাজস্ব আদায় হতো, যেটা দিয়ে সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন, সরকারি কর্মচারীদের বেতন দিত, সেই বেতন দেওয়ার পয়সাটাও এখন রুজি হচ্ছে না, অর্থাৎ আয় হচ্ছে না। এবং অন্যদিকে আমেরিকার সাথে এমন একটা চুক্তি করেছে যে চুক্তির ফলে বাংলাদেশ নতুন নতুন দেশের সাথে, নতুন নতুন কোম্পানির সাথে নানানভাবে মানে বিভিন্ন চুক্তিবদ্ধ হতে পারছে না। আপনারা বুঝতে পারবেন যদি দেখেন যে IMF প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সময়ে $6 বিলিয়ন একটা চুক্তি করেছিল, তাদেরকে একটা লোন দেবে। তার 3টা কিস্তি কিন্তু দেওয়া হয়েছে, বাকি যে একটা কিস্তি রয়েছে 1.5 বিলিয়ন, সেই টাকাটা এখন আর তারা ছাড় দিচ্ছে না। কারণ ছাড় না দেওয়ার মূল কারণ হচ্ছে তারা এই বিশ্বাস নাই তাদের যে বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় আছে সে জায়গায় সাস্টেইন করবে। তারা ধারণা করছে বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট ডিজাস্টারের মধ্যে দিয়ে যাবে। টাকার অভাবে বাচ্চাদের নাকি টিকা কিনা যায় নাই, যার কারণে এই পর্যন্ত 2 থেকে 300 শিশু মারা গিয়েছে। অথচ শেখ হাসিনার 16 বছর 17 বছর সময়ে পুরা বিশ্বে বাংলাদেশ টিকাদানে মডেলে পরিণত হয়েছিল। যদিও এখন তারেক রহমান সাহেবও শেখ হাসিনার দোষ দেওয়ার চেষ্টা করতেছেন, এইসব হালে পানি পাচ্ছে না, মানুষ এসব বিশ্বাস করছে না। মানুষ কোথায় ছিল, কিভাবে ছিল, মানুষ সেটা জানে। এখন তারেক রহমানের অর্থমন্ত্রীকে মানুষ অর্থমন্ত্রী মনে করতে পারতেছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছে না, এমপিদেরকে এমপির মতো মনে হচ্ছে না। এখন এর কারণটা কি দেখেন, একজন এমপি তার কথাবার্তা, তার আচার আচরণ, মন্ত্রী তার কথাবার্তা এবং আচার আচরণ মানুষের কাছে মন্ত্রীর মতো, এমপির মতো হতে হয়। কিন্তু তারেক রহমানের যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট মোটামুটি একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে, যার কারণে মানুষের কাছে দেশে যে একটা সুষ্ঠু সরকার আছে, দেশে যে একটা ফাংশনিং সরকার আছে, সেটাই মানুষের কাছে মনে হচ্ছে না। এখন মানুষ যখন তার রাষ্ট্রের সরকার সম্পর্কে সন্দিহান হয়, মানুষ যখন মনে করে যে এই সরকারের পক্ষে অর্থনীতি পুনর্বিন্যাস করা, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা, বৈদেশিক বাণিজ্যকে সচল করা, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা এবং সংস্কার কাজ এবং উন্নয়ন কাজ করতে পারবে, এটা যদি মানুষ মনে না করে, তাহলে মানুষের নতুন বিনিয়োগে মানুষ সাহসী হয় না। মানুষ যারা উদ্যোক্তা, তারা নতুন কোনো উদ্যোগ নেয় না। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে, আপনি ফেব্রুয়ারি থেকে এখন তো সবে মাত্র এপ্রিল, এই 2 মাস সময়ের ভেতরে আপনারা কি দেখছেন?
আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় দখলদারিত্বটা পরিবর্তন হয়েছে। অবশ্য দখলদারিত্ব ওই ডক্টর ইউনূসের যুগেই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই দখলদারিত্বটা নির্বাচনের পর মানে ভাইয়া গ্রুপ, দাদা গ্রুপ, মামা গ্রুপ, খালা গ্রুপ, চাচা গ্রুপের মধ্যে দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে কিছু পরিবর্তন হচ্ছে। কারা টোল তুলবে, কারা ইজারা নিবে, কারা চাঁদা নিবে, কারা এলাকার কন্ট্রোল নিবে, শুধুমাত্র বিএনপি এখন সেইখানে ব্যস্ত আছে। একটা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে উন্নয়নের জন্য যে পরিকল্পনা দরকার, আমরা শুনেছি আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি এখনো আমরা জানি না। এই প্ল্যানটা কি এই ফ্যামিলি কার্ড? এই প্ল্যানটা কি খাল খনন? এই যে খাল খননের কর্মসূচি, বলেন তো বাংলাদেশে একটা বিমানবন্দর করার জন্য একটু জায়গা পাওয়া যাচ্ছে না, আপনি খালটা খনন করবেনটা কোথায়? পুরানা খাল যা আছে সেটা। এখন অর্থনীতি যখন অন্ধকারে নিমজ্জিত, তখন বাংলাদেশে কি খাল খননটা জরুরি নাকি অর্থনীতিটাকে বাঁচানো জরুরি? আপনি খাল খনন করে কুমির আনবেন, সেই কুমির কাকে খাবে সেটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের নদীগুলা নাব্যতা হারিয়েছে। আমাদের নদীগুলাকে ড্রেনেজ ব্যবস্থা করা, অর্থাৎ নদী আপনি খনন, নদীর যে মাঝখানে যে খনন কাজ, ড্রেজিং এর কাজ, সেটা আপনি করতে পারেন। আপনি ওই খালেই থাকবেন, নদীতে আসবেন না, এটা কিন্তু হবে না। আমাদের অর্থনীতিতে যে কর্মসংস্থান যদি সৃষ্টি করা না যায়, তাহলে কিন্তু অর্থনীতির চাকা ঘুরবে না, মানুষের জীবনও উন্নত হবে না। এর ফলে এখন সামগ্রিক অর্থনৈতিক অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, সরকার কোটি কোটি টাকা, কোটি কোটি না বিলিয়ন বিলিয়ন টাকা প্রতি মাসে লোন করছে। আমরা শুনেছি গত 2 মাসে 57,000 কোটি টাকা সরকার লোন করেছে সরকার চালানোর জন্য এবং কর্মচারী, কর্মকর্তা এবং আমলা কামলাদের বেতন দেওয়ার জন্য, শিক্ষকদের বেতন দেওয়ার জন্য। এখন আপনার যদি রাজস্ব আদায় যদি বৃদ্ধি না পায়, আপনার রাজস্ব লক্ষ্যমাত্রার মাত্র 23% অর্জিত হয়েছে, তার মানে হচ্ছে 77% লক্ষ্যমাত্রা ব্যর্থ হচ্ছে। এর ফলে দেশ যে একটা নির্ঘাত অন্ধকারের দিকে ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মুদ্রার মান ডলারের বিপরীতে অতদিনে আরো অনেক কমে যেত যদি ওয়ারটা না লাগতো। উপসাগরীয় ওয়ারের পর, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর, তেলের দাম কমে যাওয়ার পর আমেরিকার ডলার চাপে আছে। সেই কারণে বাংলাদেশের সাথে মুদ্রা মানটা এখনো কাছাকাছি পর্যায়ে আছে। কিন্তু আমেরিকার অর্থনীতি যদি একটু ভালো হয়, তাইলে এখন 300 টাকা দিয়েও 150 টাকা না, মানে 200 টাকাতে চলে যাওয়ার কথা ছিল একটা ডলার। যায়নি, একমাত্র যুদ্ধ আমাদেরকে সেভ করেছে। অন্যদিকে যুদ্ধ আমাদেরকে কিন্তু অনেক প্রেশারও দিচ্ছে। এই প্রেশার রিলিঙ্গুইশ করার জন্য সরকারের কোনো প্ল্যান আমরা দেখছি না। সরকারের প্ল্যান তো সরকারের মাথায় থাকলে হবে না, সরকারের কাজে থাকতে হবে। মানুষ আশা পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। যেই জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এই ফেব্রুয়ারি নির্বাচনে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানকে, দানের শীষ মার্কাকে ভোট দিয়ে বিশাল জয় দিয়েছে, সেই তারেক রহমান মানুষের সেই আশা কিন্তু কোনোভাবেই পূরণ করতে পারছে না। সময় কম, কিন্তু লক্ষণ তো দেখা যাচ্ছে না। আপনি দেখেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন এক লোককে দিছে, এক বাণিজ্যিক কারবার, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন এক লোককে দিচ্ছে, ইতিহাসের সাথে এটা যায় না। তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশে যে বিভিন্ন মাজারে হত্যা এবং হামলা, এটা কিন্তু তারেক রহমান বন্ধ করতে পারেনি। সেদিন যে একটি মাজারে হামলা করা হলো, ঘোষণা দিয়ে তারা চিহ্নিত সন্ত্রাসীরা, চিহ্নিত মৌলবাদীরা ফেসবুকে তারা প্রচারণা করে তারে গিয়ে ধরে হত্যা করলো। এখন এটার বিচার কিন্তু কোনো লক্ষণীয় কোনো বিষয় দেখা যাচ্ছে না। এখনো স্কুলের টিচাররা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এখনো কোর্টে হামলা করা হচ্ছে। এখনো এই যে দেখেন, ঢাকা বার কাউন্সিলের, ঢাকা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আওয়ামী পন্থীরা যারা আওয়ামী লীগ করেছে, যারা স্বতন্ত্রভাবেও দাঁড়াতে চেয়েছে, তাদেরকেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এই যে আপনি যে মবের মূল্য
ডক্টর ইউনূস কায়েম করেছে সেখান থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিল। সন্ত্রাস দমন আইনে আপনি আওয়ামী লীগের মতো প্রাচীনতম সংগঠনকে আপনার পার্লামেন্টে পাশ করাইয়া দিচ্ছেন। ইতিহাস আপনাদেরকে যে জায়গায় আগে রেখেছে সেখান থেকে আসলে ভালো কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে না।